শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা, তিনি স্পষ্ট একটি নির্দেশনা দিয়েছেন। সেটি হচ্ছে জেল জুলুম উপেক্ষা করে দেশের ভেতরে যেই আওয়ামী লীগের নেতা কর্মীরা দলের নেতা কর্মীদেরকে সংগঠিত রাখছে, রাজনীতি করবার চেষ্টা করছে, আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে সক্রিয় রাখার চেষ্টা করছে তারা, এবং দেশের বাইরে যারা 5ই আগস্টের পরে চলে গিয়েছিল তাদের দেশে ফিরে রাজনীতিতে সক্রিয় হওয়ার ভেতর দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে। এবং এই নির্দেশনা উনি দিয়েছেন। উনি 7 মার্চ, 17 মার্চ এবং 26 মার্চ আওয়ামী লীগের একটি কর্মসূচি ঘোষণা করেছেন। তার ভেতর দিয়ে এটি স্পষ্ট যে এই মার্চের ভেতরে দেশের ভেতরে যারা আছে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবে, আবার দেশের বাইরে যারা আছে তারাও দেশে যাবার প্রক্রিয়াটা শুরু করেছে। এটি আপনার সঙ্গে কিংবা আমার সঙ্গে কিংবা আমাদের সঙ্গে যাদের সঙ্গে আওয়ামী লীগ নেতৃবৃন্দের যোগাযোগ আছে, আমরা জানি যে তারা দেশে ফিরে যাবার প্রক্রিয়া শুরু করেছে। দেশে ফিরে গেলে যে ঘটনাটি ঘটবে সেটি হচ্ছে যে আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হবে। কিন্তু ইউনূস সরকারের সময় যে একেবারে নির্দেশনা ছিল যে আওয়ামী লীগের কাউকে মুক্তি দেয়া হবে না, জামিন দেয়া হবে না, সেই জায়গাটাতে বর্তমানে যেহেতু একটি নির্বাচনী প্রক্রিয়ার ভেতর দিয়ে একটি সরকার এসেছে, সেটি গণতান্ত্রিক কিংবা অগণতান্ত্রিক, বৈধ কিংবা অবৈধ, সেই প্রক্রিয়াতে যদি আমরা নাও যাই, একটি নির্বাচনের ভেতর দিয়ে একটি সরকার ক্ষমতায় এসেছে বিএনপি নেতৃত্বাধীন, এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জামিন হচ্ছে। সুতরাং আওয়ামী লীগ নেতারা যদি দেশে যায় এবং রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করবার চেষ্টা করে তাহলে তারা গ্রেপ্তার হবে। কিন্তু আগে যেমন মব করে মেরে ফেলা হচ্ছিল, সেই প্রক্রিয়াটাকে আমরা আশা করি যে বিএনপির যেহেতু এক ধরনের রাজনৈতিক কমিটমেন্ট আছে বিশ্ব রাজনীতির মোড়লদের কাছে, তারা এই মবকে নিয়ন্ত্রণ করবে এবং জামিন পাবার অধিকার যে সকল মানুষের আছে, সংবিধান যে অধিকার দিয়েছে, সেই জায়গাতে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের যাদের নামে স্পেসিফিক কোনো মামলা নেই, বিশেষ করে ফৌজদারি মামলা নেই, রাজনৈতিক মামলা থাকতেই পারে, ফৌজদারি মামলা নেই, তাদেরকে জামিন দেওয়ার ব্যাপারে একটি আন্তর্জাতিক চাপ আছে এবং জনগণের দিক থেকেও একটি চাপ আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আওয়ামী লীগ নেতারা যদি মুক্তি পায় তাহলে যে আওয়ামী লীগটা রাজনীতিতে ফিরে আসবে, সেই আওয়ামী লীগটা সম্পর্কে আমি শুধু এইটুকু বলতে পারি, এই আওয়ামী লীগটা 60-এর দশকের বঙ্গবন্ধুর নেতৃত্বের আওয়ামী লীগ হবে। এই আওয়ামী লীগটা 80-র দশকের শেষ থেকে বা 90-এর দশকের শুরু থেকে যে আওয়ামী লীগটা 96 সাল পর্যন্ত আন্দোলন সংগ্রাম করেছে এবং 96-তে ক্ষমতা এসেছে, সেই আওয়ামী লীগটা হবে শেখ হাসিনার নেতৃত্বের আওয়ামী লীগ। এবং এই আওয়ামী লীগটাকে গত 17 বছর আমরা খুঁজে পাইনি। সেই আওয়ামী লীগটাকেই আসলে দরকার, যে আওয়ামী লীগটা বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতায় কে আসবে তার উপরে বসে থাকবে না। সেই আওয়ামী লীগটা একটি রাজনৈতিকভাবে সক্রিয়, সুসংগঠিত, জনগণের অংশগ্রহণমূলক এবং জনগণ সম্পৃক্ত মুক্তিযুদ্ধের চেতনার একটি রাজনৈতিক দল হিসেবে গড়ে উঠবে। সেই বটবৃক্ষটা যদি আওয়ামী লীগ হতে পারে, তাহলে 70-এর নির্বাচনে যেমন বঙ্গবন্ধুর নেতৃত্বে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে জিতিয়েছিল এবং তার সেই নির্বাচনের উপর ভিত্তি করেই আওয়ামী লীগ তো ক্ষমতায় যেতে পারে নাই, কিন্তু মুক্তিযুদ্ধ করে দেশটাকে স্বাধীন করেছিল বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে। সেই আওয়ামী লীগটা 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে যেমন রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল, মানে 75-এর 15 আগস্টের পরে তো কেউ ভাবেনি যে এই রাজনৈতিক দলটা আবার ঘুরে দাঁড়াতে পারবে। সেই রাজনৈতিক দল কিন্তু অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হলো এবং 90 সালে বিএনপির চেয়েও কিন্তু বেশি পার্সেন্টেজ ভোট পেয়েছিল, কিন্তু ক্ষমতায় এসেছিল বিএনপি। আবার বিএনপি ক্ষমতায় আসার পর তাদের যে মূল চরিত্র
অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান না নিয়ে মুক্তিযুদ্ধ বিরোধীদের পক্ষে অবস্থান নেয়ার যে রাজনৈতিক চরিত্র বিএনপির, সেখানেই তারা ছিল। 91-তে তারা জাহানার ইমাম সহ 24 জন জাতীয় নেতৃত্ব, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, সাংবাদিক, তাদের বিরুদ্ধে মামলা করেছিল। সেই বিএনপি রাজাকারকে সাথে নিয়ে 96 সালে ক্ষমতা দখল করে এবং 96 পর্যন্ত ক্ষমতায় থাকে এবং 15 ফেব্রুয়ারি একটি অবৈধ নির্বাচন করে। তারপরে সেই নির্বাচন বাতিল হয় এবং পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসে। ওই আওয়ামী লীগটাকে ফিরে পাওয়াটা বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং আশা করছি যে রাজনৈতিক প্রক্রিয়া এখন আওয়ামী লীগ মানে যে রাজনৈতিক পথে যাচ্ছে, যে ট্রেনটাকে তারা যেভাবে নিয়ে যাচ্ছে, জনগণকে সম্পৃক্ত করে, জনগণকে সাথে নিয়ে, সেখানে ক্ষমতায় যাওয়া মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিকভাবে একটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বটবৃক্ষ হওয়া। 70-এ যেমন বাম সংগঠনগুলো বঙ্গবন্ধুর নেতৃত্বে ছিল, এখনো সেই সকল মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিগুলো বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এক জায়গাতে আসবে। সেখানে 14 দলের বাইরে আরো 2-3টি রাজনৈতিক দলের ওই ছায়াতলে আসার সম্ভাবনাকে কিন্তু আমরা দেখতে পাই। যেমন জিএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টিকে ওই ঐক্যে আসবার সম্ভাবনা আমরা দেখতে পাই। আমরা কমিউনিস্ট পার্টির যে ভগ্নাংশ, অর্থাৎ যারা ক্ষমতায় যাবার মোহে ইউনূসের কিংবা বিএনপির কিংবা জামাতের পদলেহনে ব্যস্ত ছিল, তার বিপরীতে দাঁড়িয়ে যে আরেকটি কমিউনিস্ট পার্টি আছে যারা সুসংগঠিত, তারাও কিন্তু এই রাজনৈতিক প্রক্রিয়াতে আসবার একটি সম্ভাবনা আছে। বাসদ একটি রাজনৈতিক সংগঠন যারা 14 দলে ছিল না, কিন্তু বাসদের বর্তমান নেতৃবৃন্দের ভেতরে বেশ কয়েকজনকে আমরা সোচ্চার দেখছি। সুতরাং এই বাসদ যদি নাও হয়, বাসদের ভগ্নাংশ হলেও তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক ঐক্যের সঙ্গে আসবে। সুতরাং এখন আওয়ামী লীগ সুসংগঠিত হওয়া এবং মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করে একটি রাজনৈতিক পথ নির্ধারণ করা, সেই পথে যদি ট্রেনটাকে নিয়ে যায়, তাহলে ক্ষমতায় থাকা মুখ্য নয়, বাংলাদেশের জনগণ একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার সংগ্রামে ফিরে আসতে পারবে, এটি আমি আশা করি। এই যে প্রাসঙ্গিক আরেকটা বিষয় সামনে এসছে, আপনার কথায় মনে হলো অন্তত এখন স্বীকার করা হচ্ছে গত 18 মাসে আওয়ামী লীগ অনেক ভুল অপেক্ষায় ছিল। একদম। এমনকি এই নির্বাচনে বিএনপি জেতার পরেও এক ধরনের ক্যামোফ্লেজ ছিল, বিএনপি এই করবে, বিএনপি সেই করবে। যেমন স্বরাষ্ট্রমন্ত্রীর দুটো অবস্থানের কথা বলি। বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, তিনি প্রথমে বললেন পুলিশ হত্যার বিচার করা হবে, কারণ তিনি যখন নতুন করে দায়িত্ব নিয়ে গেলেন তখন পুলিশের যে সমস্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে উনি নতুন করে নিয়োগ দিলেন, তারা পুলিশের নিরাপত্তা বিষয়ে ভীষণ রকম সন্দিহান যে এই রাজনৈতিক চক্র, অর্থাৎ ডক্টর ইউনূসের নেতৃত্বে যে রাজনৈতিক শক্তি বাংলাদেশে তৈরি হয়েছে, যারা 24 জুলাই আগস্টের ষড়যন্ত্রের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করেছে, জামাতে ইসলামীকে আমরা সামনে দেখতে পাচ্ছি, এনসিপি কে আমরা সামনে দেখতে পাচ্ছি, কিন্তু পিছনের শক্তিটা কিন্তু একেবারেই উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠী, যারা সিরিয়া থেকে, আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে সরে এসে তাদের নিরাপদ ভূমি বাংলাদেশকে মনে করে, সেই রাজনৈতিক শক্তি পুলিশকে হত্যা করেছে। সুতরাং পুলিশ হত্যার বিচার হওয়া, তদন্ত হওয়া, বিচার হওয়া, এটি একটি জরুরি বিষয়। এরপরে তিনি বললেন জুলাই আগস্টে নিহত আহত পুলিশদের ব্যাপারে কোনো তদন্ত হওয়ার সুযোগ নেই, কারণ এনসিপি এবং জামাত সহ তারা খুব শক্তভাবে এটির প্রতিবাদ করলো। সরে আসলো সালাউদ্দিন সাহেব তার অবস্থান থেকে। এরপরে দেখেন তিনি একটি জুলাই সনদ বাস্তবায়ন, মানে এই নির্বাচনের পরে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে 13 থেকে 15, 17, 18, 20 ফেব্রুয়ারি পর্যন্ত বিএনপি নেতাদের মুখে মুখে ছিল কিসের জুলাই সনদ, কিসের কি। কিন্তু সালাউদ্দিন সাহেব এসে খুব টেকনিক্যালি একটি বক্তব্য রেখেছে। তার
বক্তব্যটা হচ্ছে এরকম যে সংবিধান শপথ করে সাংবিধানিকভাবে যারা নির্বাচিতরা যারা শপথ করেছে তারা সংসদ সদস্য, এবং আগামী সংসদে সেই সংসদ সদস্যরা যাবে। কিন্তু জুলাই সনদে যারা শপথ করেছে তাদেরটা তাদের ব্যক্তিগত ব্যাপার। জুলাই সনদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, বাস্তবতা জুলাই সনদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই। কিন্তু জুলাই সংস্কার সনদ বাস্তবায়নের জন্য যে দ্বিতীয় শপথ নিয়েছে যে সংসদ সদস্যরা, তাদের যে প্রথম শপথটি বাতিল হয়ে গেছে সেই জায়গাটাকে কিন্তু তারা ইগনোর করছে। এখানে একটি ড্রামা আছে। ড্রামাটা হচ্ছে বিএনপি সাংবিধানিকভাবে টিকে থাকা এবং সাংবিধানিক প্রক্রিয়াকে বহাল রাখার জন্য বর্তমানে যে রাষ্ট্রপতি আছেন, যার ইয়েতে কি বলে, যার শপথ পড়ানোর ভেতর দিয়ে মন্ত্রী পরিষদ শপথ গ্রহণ করলো, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ কিন্তু তিনিই দেবেন। কিন্তু জামাত এই রাষ্ট্রপতিকে রাষ্ট্রপতি মানে না। তারা এর আগে অসাংবিধানিক ভাবে রাষ্ট্রপতিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। ডক্টর ইউনূস কি করেছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন সাহেবের ইন্টারভিউতে সেগুলো আসছে। সুতরাং তারা এই দ্বিতীয় শপথ গ্রহণ করেছে, এই বিষয়টাকে সামনে রেখে ওই অধিবেশনকে তারা রাষ্ট্রপতির ভাষণ পর্যন্ত তারা কি করবে, তারা বর্জন করবে, সংসদ ওয়াকআউট করবে। এই ওয়াকআউট করার ভেতর দিয়ে তাদের যে একটি বার্গেনিং ইস্যু, জুলাই সনদ সংস্কার কমিশনকে বৈধতা দেয়া, সেটি বিএনপিও বৈধতা দিতে পারবে না, সংসদও বৈধতা দিতে পারবে না, সংবিধানও বৈধতা দিতে পারবে না। জামাত ইসলামী কিন্তু সেটা জানে, এনসিপি কিন্তু সেটা জানে। এটি একটি রাজনৈতিক নাটক, যেই নাটকের জায়গা থেকে তারা শেখ হাসিনার সরকার এদেরকে যে ফ্যাসিস্ট নামাঙ্করণ করার জন্য তাদের যে ন্যারেটিভ সেটাকে জারি রাখার জন্য তারা ওই অধিবেশনটা বর্জন করবে। কিন্তু আসলে বিএনপি এবং জামাত বাংলাদেশের মাটিতে একটি মুদ্রার এপিঠ এবং ওপিঠ, এবং বিএনপি এখানে আসলে তাদের কিছুই করার নাই। কারণ ডক্টর ইউনূস এখনো এই আজকে পর্যন্ত বাংলাদেশের মাটিতে সেই সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি। জনগণের এখন পর্যন্ত গত 15 দিনে তারেকের গভর্নমেন্টটাকে আমরা দেখছি তার শ্যাডো, মানে ইউনূসের ছায়া একদমই। এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পল কাপুরের বাংলাদেশ সফর, এবং সেই বিষয় নিয়ে কি বক্তব্য এসেছে এটা আমি একটু আপনাকে আরেকটু পরে বলি। আমি শুধু এইটুকু বলি যে ডক্টর ইউনূস কতটা ক্ষমতাবান যে সে তার নিজেকে ভিভিআইপি মর্যাদা দেওয়ার যে অধ্যাদেশ করেছে, সেই অধ্যাদেশ কিন্তু পাবলিক হওয়ার কথা, এখন পর্যন্ত সেটা পাবলিক হয় নাই, কিন্তু তিনি ভিভিআইপি মর্যাদা পাচ্ছেন। কারণ তার ভেতরে শঙ্কা ছিল, সে যখন পূর্ণ ক্ষমতায় তখনও দেশের বাইরে কিংবা দেশের মাটিতে তার উপদেষ্টা, তার প্রেস সচিব, তাদেরকে যেভাবে ডিম মারা, কি বলে, তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার যে প্রক্রিয়াগুলো ছিল বাংলাদেশের সাধারণ জনগণের, এবং সেক্ষেত্রে আওয়ামী লীগকে দায়ী করা হলেও এটি আওয়ামী লীগের নেতাকর্মীদের অবশ্যই একটি গুরুত্বপূর্ণ অংশ এখানে আছে। এখানে সাধারণ মানুষও আছে যারা ইউনূসকে রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী মনে করে। তারা তার সাঙ্গপাঙ্গদেরকে আক্রমণ করা শুরু করেছিল। সেই জায়গাটাতে যাতে ইউনূস ফিজিক্যালি আক্রমণ হতে না পারে, আক্রান্ত হতে না পারে, সে আক্রান্ত হওয়ার জায়গাটিকে কি বলে আপনার কাভার করার জন্য, একটি বলয় রাখবার জন্য, নিরাপত্তা বলয়, তিনি ভিভিআইপি মর্যাদা নিয়েছেন। আচ্ছা, যখন চুক্তিটা হলো মার্কিনদের সঙ্গে ক্ষমতা ছাড়ার ঠিক 1 সপ্তাহ আগে, কোনো প্রয়োজন ছিল না তো চুক্তির। 12 ফেব্রুয়ারি নির্বাচন হয়েছে, 7 ফেব্রুয়ারি চুক্তি হয়েছে। সেই চুক্তি যিনি করেছেন, বিডার মহাপরিচালক, সে আশিককে কিন্তু বিএনপি সরকার এখনো ক্ষমতা রেখেছে। এবং পল কাপুর আসার পরে পল কাপুর বাণিজ্য মন্ত্রীর সঙ্গে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যখন দেখা করেছেন, এবং বাণিজ্য মন্ত্রী যে বক্তব্য আমরা শুনেছি সেটি হচ্ছে, এইটি আমরা বিচার বিশ্লেষণ করছি, এটিকে বাতিল করা কিংবা গ্রহণ করার সিদ্ধান্ত এখানে আসেনি। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে রজার খলিল
অর্থাৎ খলিলুর রহমানের কথা, যে এই চুক্তির ইনিশিয়েটর ছিল ডক্টর ইউনূসের সরকারের সময়, কারণ সে আমেরিকার লোক, আমেরিকার এজেন্ট, মার্কিন এজেন্ট, এবং এই বিএনপি সরকারও কিন্তু তাকে পররাষ্ট্রমন্ত্রী রাখতে বাধ্য হয়েছে। তারপরে ডক্টর ইউনূস ক্ষমতাতেই আছে, এবং এই সেই লোকটি বলছে জামাত এবং বিএনপির মতামত নিয়েই এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। অথচ সে এখন বিএনপি পররাষ্ট্রমন্ত্রী, সে কথা বলছে আমেরিকান এজেন্টের মতো, বলছে বিএনপি এবং জামাতের সম্মতিতে চুক্তিটা হয়েছে। আচ্ছা, এখন বিএনপি ক্ষমতায় আসবে কি আসবে না, জামাত ক্ষমতায় আসবে কি আসবে না, জামাত বিরোধী দল হবে কি হবে না, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে কি হবে না, এই বিষয়গুলোর উত্তর কিন্তু এখানেই পেয়ে যাওয়া যায় এই খলিলুর রহমানের বক্তৃতার বিষয় দিয়ে। অর্থাৎ সে বাংলাদেশের 18 কোটি জনগণের মতামতকে দুটো রাজনৈতিক দলের মতামত দিয়ে বিচার করতে চাইছে। বাংলাদেশের 40% মানুষও তো বিএনপি কিংবা জামাত কিংবা বিএনপি এবং জামাতের মতাদর্শের মানুষ নয়। 40%-এরও কম মানুষ হচ্ছে এই দুটি রাজনৈতিক দলের মতাদর্শের মানুষ, তাও ভোটারের, জনগণের না। আর বাকি 60% ভোটার যারা, তাদের মতামতকে উপেক্ষা করে ওই দুটো রাজনৈতিক দলের মতামতের উপরে তোমরা দেশ বিক্রির চুক্তি করে ফেললা এবং বলছো যে এই দুইটি রাজনৈতিক দলের মতামত ছিল। তার মানে আওয়ামী লীগের ভবিষ্যতে রাজনীতিতে ফিরে আসলে আওয়ামী লীগের কাছে একটা বড় ট্রাম্প কার্ড থেকে গেল কিন্তু এই চুক্তি। কারণ এই চুক্তি বাতিলের প্রক্রিয়ার ভেতর দিয়েই বাংলাদেশ আওয়ামী লীগ তার রাজনৈতিক অবস্থানকে জনগণের কাছে সুস্পষ্ট করতে পারবে। কারণ শেখ হাসিনা জুলাই আগস্টের আন্দোলনের সময় বলেছিল, আমি যদি পোর্ট দিয়ে দিতে চাই আমি ক্ষমতায় থাকতে পারবো, আমি যদি সেন্ট মার্টিন দিয়ে দিতে চাই আমি ক্ষমতায় থাকবো, আমি যদি একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে দিতে চাই তাহলে আমি ক্ষমতায় থাকবো, কিন্তু আমি বঙ্গবন্ধুর মেয়ে, আমি দেশ বিক্রি করে, দেশের মাটি বিক্রি করে আমি ক্ষমতায় থাকতে চাই না। এবং উনি ক্ষমতায় থাকতে পারেন নাই। বাংলাদেশের 60% উপরে মানুষ তাকে ক্ষমতায় দেখতে চাওয়ার পরেও মার্কিন ষড়যন্ত্র তাকে ক্ষমতায় থাকতে দেয় নাই। এবং এইখানে যদি শেখ হাসিনাকে 5 আগস্টে তারা পরাজিত করতে না পারত, আপনি নিশ্চিত থাকতে পারেন যে আরেকটি মাদুরোর মতো ঘটনা ঘটত। তারা এসে শেখ হাসিনাকে তুলে নিয়ে যেত, কারণ দেশকে রক্ষা করতে চায়, দেশের জনগণকে রক্ষা করতে চায়, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায় যেই শেখ হাসিনা, সেই শেখ হাসিনা যখন তাদের বাণিজ্য এবং তাদের ক্ষমতার পরিসর এটি বাড়ানোর জন্য হুমকি, তাকে তারা ক্ষমতায় রাখবে না। তার মানে বিএনপি যেই ক্ষমতায় আছে, এই বিএনপি আমেরিকা এবং আমেরিকার ওই অঞ্চলে, দক্ষিণ এশিয়া অঞ্চলে তাদের যারা প্রতিনিধি, তাদেরকে ক্ষমতায় রাখার জন্যই বিএনপিকে ক্ষমতায় আনা হয়েছে। এবং এর মানে কি দাঁড়ায়, এই আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতায় আসতে দিবে না। শেখ হাসিনাকে আমি বলছি যে এই আমেরিকা তো বাংলাদেশকেই স্বাধীনতা হতে দিতে চায় নাই। বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী অবস্থান থেকে একটি দেশকে স্বাধীন করেছিল, সেই দেশটির নাম বাংলাদেশ। আর বঙ্গবন্ধু কন্যা 96 থেকে 2001, ক্লিন্টন যখন সফর করেছিল 98 সালে, খেয়াল আছে যে ক্লিন্টন গ্যাস দেবার কথা বলেছিল, শেখ হাসিনা বলেছিল আমার দেশের জনগণের 50 বছরের চাহিদা রেখে যদি উদ্বৃত্ত থাকে তাহলে আমি গ্যাস দিব। 2001-এ তাকে ক্ষমতায় আসতে দেওয়া হয় নাই, 2004-এ তাকে মেরে ফেলতে চাওয়া হয়েছে, এবং 2026-এ 25-24-এ এসে তাকে ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে। এটি হচ্ছে মার্কিন সাম্রাজ্যবাদ। সুতরাং মার্কিন সাম্রাজ্যবাদ পৃথিবীর কোন দেশেই জনপ্রতিনিধিদের, জনগণের কাছে জনপ্রিয় রাজনৈতিক দলকে কখনো ক্ষমতায় রাখে না। তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশেও শেখ হাসিনা যেহেতু বাংলাদেশের জনগণের প্রতিনিধি, বাংলাদেশের নারীদের প্রতিনিধি, তাকে ক্ষমতায় রাখলে মার্কিনী স্বার্থ রক্ষা করা যাবে না। এবং 2001-এর নির্বাচনের সময়
ভারত যে ভুলটা করেছিল, ভারত তো 96 থেকে 2001 পর্যন্ত শেখ হাসিনার সরকারকে সব ধরনের সহযোগিতা তারা দিয়েছে, কিন্তু শেখ হাসিনা কোনো অনৈতিক বাণিজ্য চুক্তি করতে রাজি হয় নাই। অর্থাৎ দেশের চাহিদা পূরণ না করে, দেশের মানুষের চাহিদা পূরণ না করে ভারতকে কোনো কিছু দিতে তিনি রাজি হন নাই। কিন্তু বিএনপি বাণিজ্য ভারতকে দিবে এই আশাবাদ দিয়ে তারা কিন্তু ক্ষমতায় আসে, ভারতের সঙ্গে একটি সমঝোতা করে। কিন্তু ক্ষমতায় আসার পরে তারা ভারতকে উপেক্ষা করে আবারও তারা পাকিস্তানের দিকেই ঝোঁকে। 10 ট্রাক অস্ত্র, জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা এগুলো করতে থাকে। সেই বিএনপি আবার এই 2024 ক্ষমতায় আসার জন্য মার্কিনী সমর্থন থাকার পরেও দক্ষিণ এশিয়াতে ভারত যেহেতু একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ভারতের সমর্থন নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত ভারতের সঙ্গে যেই বিষয়গুলোতে আপোষ রফা হবার কথা সেগুলো কিন্তু তারা করেনি এখনো। আমরা অপেক্ষায় থাকতে হবে, দেখি করা যায় কিনা। কিন্তু এখন 2001-এ বাংলাদেশ, হ্যাঁ কি ছিল এখানে আপোষ রফা ওই সময় ছিল হচ্ছে আপনার যেটা গ্যাস, এটা একটা গুরুত্বপূর্ণ আপোষ রফা ছিল। তারপরে নিয়মিত পণ্য, চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ এগুলো ভারত থেকে এককভাবে আনার ব্যাপারে এক ধরনের চুক্তি ছিল। কিন্তু বিএনপি ক্ষমতায় আসার পরে তারা এবার আসলে ক্ষমতায় আসার সময়, এবার ক্ষমতায় আসার মূল ইস্যুটাই ছিল যে জামাতে ইসলামীকে ক্ষমতায় আসতে দিবে না, এনসিপি কে ক্ষমতায় আসতে দিবে না। কারণ যদি একটি আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে না পারলে বিএনপি হচ্ছে মোর সফট অর্গানাইজেশন, যাদের সঙ্গে একটা মিনিমাম আন্ডারস্ট্যান্ডিং করা যায়। কারণ বাংলাদেশ ভারতের নিরাপত্তার জন্য, ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমানা রয়েছে সেই সীমানাগুলো খুব গুরুত্বপূর্ণ। এই সীমানাগুলো যাতে ভারতের জন্য নিরাপদ রাখে, এইটা ছিল মূল বিষয়। এবং সেই জায়গাতে একটি কমিটমেন্টের মধ্য দিয়েই তারেক জিয়া ক্ষমতায় এসেছে। কিন্তু জামাত যেভাবে একের পর এক চাপে রেখে বিএনপিকে সরে আসতে বাধ্য করছে তাদের রাজনৈতিক অবস্থান থেকে, আমার ধারণা বিএনপি খুব বেশি দিন বাংলাদেশের সীমানাগুলো ভারতের জন্য নিরাপদ রাখতে পারবে না। আর বাণিজ্য চুক্তিতে আমেরিকার সঙ্গে হয়ে গেছে, সেটাই তারা বহাল রাখবে। 2001-এ বিএনপি বাংলাদেশের সঙ্গে বাণিজ্যকে গুরুত্ব দিয়ে নিরাপত্তাকে, তাদের দেশের অভ্যন্তরীণ নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলেছিল। এইবার তারা অভ্যন্তরীণ নিরাপত্তাকে প্রায়োরিটি দিয়েছে। কিন্তু যেহেতু জামাতের সক্ষমতা দিয়ে বিএনপিকে তারা বাধ্য করছে তাদের বারবার তাদের অবস্থান থেকে ফিরে আসতে, সুতরাং এই সীমানা মধ্য দিয়ে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাও আসলে বিএনপি দিতে পারবে না। জামাত এই নিরাপত্তা বলয়টা ভেঙে দিবে এবং পাকিস্তান এবং উগ্র মৌলবাদী জঙ্গি গোষ্ঠীদের দ্বারা ভারতকে অস্থিতিশীল রাখার একটি চেষ্টা তারা করবে, যেটি ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পরেই বলেছিল 7 সিস্টারের কথা। এনসিপির এই শিশুরা, হাসনাত সার্জিসরা বলেছিল 7 সিস্টারের কথা, ফারাক্কার বিপরীতে তারা আরেক বাদ দিবে। এই সমস্ত কথা আমরা শুনেছি, ভারত বিরোধী কথা শুনেছি, ভারতের সাথে অবৈধ চুক্তির কথা শুনেছি, দেশ বিক্রির গোলামির চুক্তির কথা শুনেছি। তার কোনো কিছু প্রমাণ করতে পারে নাই। কিন্তু ভারত বিদ্বেষী পলিটিক্যাল ন্যারেটিভটা যেহেতু জামাত এবং এনসিপি এবং টু সাম এক্সটেন্ট বিএনপিরও, সেক্ষেত্রে বিএনপি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার ব্যবস্থাটা করতে পারবে না। ভারত অভ্যন্তরীণ নিরাপত্তা ইস্যুতে সেই রাজনৈতিক সংগঠনগুলোর হাতে যদি ক্ষমতা থাকে তারা নিরাপদ থাকবে। সেই রাজনৈতিক সংগঠনগুলো হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী ঐক্যবদ্ধ রাজনৈতিক শক্তির সমন্বয়ে যে সরকার হবে, সেই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলেই ভারত তার অভ্যন্তরীণ নিরাপত্তাটা গুরুত্বপূর্ণভাবে তারা নিরাপদ থাকতে পারবে বলে তারাও জানে, আমরাও জানি, আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকও জানে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা বারবার কেন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টাকে সামনে আনি? ভারত এই যে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় রাষ্ট্র হচ্ছে ভারত, 150 কোটির প্রায় 200 কোটির একটি দেশ ভারত।
যেই ভারতের এই পুরো 4600 কিলোমিটারের বর্ডারের দিয়ে বাংলাদেশের সঙ্গে তাদের যে বাংলাদেশের যে বাণিজ্যিক মুনাফাটা হয়, চাল, ডাল, তেল, নুন, পেঁয়াজ, এমনকি গরুর মাংস, সেই জায়গাগুলো নিরাপদ থাকতে হলে ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে কিন্তু অটুট রাখতে হবে, নাহলে ভারত এই সরবরাহটা বাংলাদেশকে দিতে পারবে না। আর বাংলাদেশে যদি এই সরবরাহ না দিতে পারে, তাহলে বাংলাদেশে পেঁয়াজের কেজি কিন্তু 1000 টাকা হয়ে যায়। একদিন পেঁয়াজ সরবরাহ বন্ধ রাখলে ভারত 1000 টাকা পেঁয়াজের কেজি হয়ে যাবে। যদি গরু ভারত থেকে বাংলাদেশে না আসে, বাংলাদেশে গরুর মাংসের কেজি হবে 2000 টাকা কেজি। এগুলো হচ্ছে বাস্তবতা, অর্থনৈতিক বাস্তবতা। অনেক বড় একটি রাষ্ট্র, সুতরাং বাংলাদেশের অর্থনীতিকে গতিশীল রাখার জন্য, বাংলাদেশের সাধারণ মানুষের চাহিদা মেটানোর জন্য এবং স্বল্প ব্যয়ে তাদের জীবিকা নির্বাহের জন্য, দিন যাপনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতের সরবরাহকে চালু রাখা। আর ভারতের সরবরাহ তখন চালু থাকবে যখন ভারতের অভ্যন্তরীণ ব্যবস্থা নিরাপদ থাকবে। আপনি দেখেন বাংলাদেশের প্রায় 40% মানুষ ভারতে চিকিৎসা নিতে যায়, কারণ সেটা খরচ স্বল্প এবং উন্নত চিকিৎসা। এবং এই যে চিকিৎসা নিতে যারা যেত, তারা কিন্তু গত 2 বছর চিকিৎসা নিতে যেতে পারে নাই। চায়নাতে ডক্টর ইউনূস অল্টারনেটিভ একটা ডেস্টিনেশন তৈরি করলো মেডিকেল ট্যুরিজমের জন্য, সেটাও তারা সফল হলো না। ভারত বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে আবার এই ভিসাগুলো চালু করছে এবং মানুষ যাতায়াত শুরু করবে। কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ঘটনা কিন্তু ঘটেছিল 2020-এ, যখন করোনা হলো, যখন অ্যাস্ট্রাজেনেকা টিকাটি আমাদেরকে প্রথম ভারত দিল এবং ধারাবাহিকভাবে দিয়ে গেল। তাদের নিজেদের চাহিদা মেটার পরে প্রথম যাদেরকে দিল তাকে হচ্ছে বাংলাদেশকে। এবং সেই কারণে সারা বিশ্বের প্রত্যেকটা দেশ যখন নাকি ন্যূনতম 10% মানুষ করোনা মহামারীতে মারা গিয়েছে, বাংলাদেশে মৃত্যুর সংখ্যা কিন্তু 0.05%। 18 কোটির দেশে মাত্র 26,000 মানুষ মারা গিয়েছিল। সুতরাং ভারত যদি সহযোগিতা না করে, তাহলে যে কোনো মহামারী দুর্যোগ মোকাবেলা যেমন আমাদের পক্ষে সম্ভব না, আমাদের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনকে তাদের আয় সীমার মধ্যে রাখা এটিও সম্ভব না। সুতরাং রাজনৈতিকভাবে তারা কত গুরুত্বপূর্ণ, কি বলে আপনার পারমাণবিক চুক্তিতে তারা কতটা ক্ষমতাশীল, তারা কতটা রাজনৈতিক মোড়ল বিশ্ব রাজনীতিতে, সেগুলো না, একদম সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপনকে স্বাভাবিক রাখার জন্যই ভারতের সঙ্গে সুসম্পর্ক একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং এই সুসম্পর্কটা শুধু ভারতের সম্পর্ক না, বাস্তবতা হচ্ছে এই সম্পর্কের জন্য বাংলাদেশের আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের পক্ষে ক্ষমতায় ফিরতে বাধা শুধু জামাত এনসিপি না, বিএনপি এবং সেনাবাহিনী এবং জঙ্গিরা সবাই মিলে এই জায়গাতে একমত, আওয়ামী লীগ যাতে ক্ষমতায় ফিরতে না। একদমই তাই। এবং যারাই ক্ষমতায় আসুক না কেন, যেমন শেখ হাসিনা ভারতের সঙ্গে যতটা না অসম বাণিজ্য করেছে, বিএনপি 2001-এ ক্ষমতায় আসার পরে তার চেয়ে অনেক বেশি অসম বাণিজ্য করেছে। অর্থাৎ বাংলাদেশ ভারতের তুলনামূলক ওই সময় ভারতীয় গাড়ির বাজার করার জন্য বাংলাদেশে জাপানি রিকন্ডিশন গাড়ির আমদানি বন্ধ করা হয়েছিল। তার মানে কি? তার মানে একটি অসম বাণিজ্য কিন্তু ভারত করতে পারে যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কিন্তু ভারতও অসম বাণিজ্যটা করতে পারে না, অর্থাৎ বাণিজ্যটা তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে না। দেখেন, ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে ইলিশ মাছ বেচবে না, ভারতে দিবে না, আমার দেশে সস্তায় ইলিশ খাওয়াবে। অথচ শেখ হাসিনার সময়ের চেয়েও 11 গুণ বেশি ইলিশ তারা ভারতকে দিল এবং কিছু ইলিশ উপহার হিসেবেও পাঠালো। বিক্রি তো করলোই, এবং বিক্রি করলো ভারত, শেখ হাসিনা যেই দরে বিক্রি করতো তার চেয়েও কম দরে। সুতরাং সবাই অ্যান্টি ইন্ডিয়ান ন্যারেটিভ নিয়ে রাজনীতিটা করে, কারণ অ্যান্টি ইন্ডিয়া হলে অ্যান্টি আওয়ামী লীগ হয়,
কিন্তু সুবিধা ইন্ডিয়াকেই দেয়। এখানে আরো একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, এখন সেটা হচ্ছে যে বাস্তব দিকে আওয়ামী লীগের ফেরাটা, আওয়ামী লীগের ফেরার ব্যাপারে আজকে বিএনপি সাথে জামাতের যে সম্পর্ক হোক না কেন, আওয়ামী লীগের ফেরার ব্যাপারে তো বিএনপি, জামাত, এনসিপি সবাই একজোট। আমি আপনাকে এই কথাটাই মূলত বলতে চেয়েছি। বাংলাদেশ আওয়ামী লীগ 2024-এর 5 আগস্টের পর থেকে যে ডিলেমাগুলোর ভেতরে ছিল, সেই ডিলেমাগুলো আস্তে আস্তে করে একটা একটা করে কেটেছে, পরবর্তী ডিলেমায় ঢুকেছে, তার পরবর্তীতে আরেকটা ডিলেমায় ঢুকেছে, তার পরবর্তীতে আরো একটা ডিলেমায় ঢুকেছে। এই ডিলেমাগুলো কেটে গিয়ে এখন আওয়ামী লীগ খুব বাস্তবতার জায়গাতে দাঁড়িয়ে আছে। সেই জায়গাতে দাঁড়িয়ে আমি যদি রাজনীতি করতে চাই, তাহলে আমাকে দেশে যেতে হবে, আমাকে জেল খাটতে হবে, কিন্তু জনগণের সঙ্গে আমার সম্পৃক্ততার জন্য ওই আলো মাটি বাতাসে আমাকে থাকতে হবে। আমাকে বিদেশের আকাশের নিচে থেকে বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকলে রাজনীতি করা যাবে না। ওই দেশের মাটিতে পার না হাঁটলে ওই দেশের মানুষের সঙ্গে সম্পৃক্ত থাকা যাবে না। ওই দেশের আলোতে না জন্য তো দরকার ক্ষমতাসীন সরকারের সঙ্গে কোন না কোন ভাবে একটা আলাপ দরকার। আলাপ করে কিছুই হবে না। তারা যদি শুধুমাত্র এইটুকু নিশ্চিত করে যে সংবিধান অনুযায়ী বাংলাদেশের সাধারণ মানুষের বেঁচে থাকার যে অধিকার, সেই অধিকারটা যে বাংলাদেশ আওয়ামী লীগেরও নেতা কর্মীদের আছে, এই অধিকারটুকু শুধু নিশ্চিত করলেই হবে, বাকিটা আওয়ামী লীগ তার সক্ষমতাতেই ফিরে আসবে। এইটার জন্য তো দরকার আওয়ামী লীগের মানুষের আইনগত অধিকার, গ্রেপ্তার হলে একটা মানুষের জামিন। শুরুতেই আমি এই কথাটা বলেছি, জামিনের ব্যাপারে একটা সিম্বল আমার কাছে আছে। নারায়ণগঞ্জের আইভি কে জামিন দেওয়া হলো, এরপরে তাকে আরেকটা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতো। আচ্ছা, এই জায়গাটাতে আসার জন্য বিএনপি যা বলে বা যা বলে তারা ক্ষমতায় যায় আর তারপরে যা করে, তার ভেতরে একটা তুলনামূলক আলোচনা করি। আপনি দেখেন 2001-এ বিএনপি ক্ষমতায় আসার পরে তাদের রাজনৈতিক প্রতিহিংসার হিসেবে একের পর এক সংখ্যালঘু নির্যাতন ঘটতে থাকলো। সংখ্যালঘু নারীদের ধর্ষণ, সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে দেয়া, আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পিটিয়ে মেরে ফেলা, সেই একই প্রক্রিয়া এই 2026-এর 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পরেও কিন্তু চলমান আছে। আপনার মনে আছে ওই সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের কোন নেতা কর্মী নাই যারা ন্যূনতম একবারের জন্য গ্রেপ্তার হয় নাই। আমাকে আবৃত্তির মঞ্চ থেকে নিয়ে গিয়েছে। শাহরিয়ার কবির ওই সময়ে গ্রেপ্তার ছিল, এখনো গ্রেপ্তার আছে। মুনতাসির মামুন ওই সময়ে গ্রেপ্তার ছিল, এখন পালিয়ে আছে। এই বাস্তবতাতে দাঁড়িয়ে আপনাকে এই উদাহরণটা এই কারণে দিলাম যে বিএনপি তার রাজনৈতিক আচরণের জায়গাতে 2091 সালে ক্ষমতায় আসার পরে তারা যেই জায়গায় ছিল, অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থান নিয়েছিল, জাহানার ইমাম সহ 24 জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা দিয়েছিল। আজকের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মেজর হাফিজ এই মুক্তিযুদ্ধ প্রশ্নে ওই একই জায়গায় আছে। কি বলেছে? ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে, কিন্তু রাজাকারদের কি করা হবে এটা কিন্তু বলে নাই। কারণ 2001-এ তাদের সরকারে তো রাজাকার ছিল। তারা তো 2013-তে যখন নাকি যুদ্ধাপরাধীদের বিচার হয়, তারা তো ওই বিচারিক প্রক্রিয়াকে ব্লেম করেছিল। আবার এইবার মুক্তিযুদ্ধের পক্ষের বয়ান দিয়ে জামাতের বিরোধিতা করে জামাতকে রাজাকার বলে ক্ষমতায় আসার পরে মেজর হাফিজের আজকের বক্তৃতা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। সে বলেছে অবৈধ মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে এবং তাদেরকে বিচারের আওতায় আনা হবে, কিন্তু যেই রাজাকার জেল থেকে বের হয়ে 5 আগস্টের পরে এবার এমপি হইল, সাজাপ্রাপ্ত রাজাকার, তার ব্যাপারে আপনার অবস্থান কিন্তু আপনি বললেন না। আপনারা জাতির পিতাকে অস্বীকার করে জিয়া রহমানকে স্বাধীনতার ঘোষক এটা বলার জন্য আপনারা বিটিভিতে তার ইংরেজি ভাষণ বাজাচ্ছেন, এডিটেড, আই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। অথচ অরিজিনাল ভিডিও যেটা আমরা সবাই জানি, সবাই শুনেছি, জিয়া রহমানের লেখা আছে বিচিত্রাতে, জিয়া রহমানের নিজের হাতের লেখা, একটি জাতির জন্ম।
সেইখানে তিনি স্পষ্টভাবে লিখেছেন যে 7ই মার্চের ভাষণ ছিল তাদের জন্য গ্রিন সিগন্যাল। তারপরে তারা 25শে মার্চে পরে তিনি রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন এবং তারপরে তাকে দিয়ে ঘোষণা করানো হয় এবং বঙ্গবন্ধুর পক্ষে তিনি ঘোষণা দেন। এগুলো তার নিজের লেখায়। অথচ আজকে বিটিভিতে ভাষণ বাজানো হচ্ছে কিন্তু জিয়া রহমানেরও এডিটেড ভাষণ। অথচ তিনি স্পষ্ট করে, আই ডু হিয়ার বাই ডিক্লেয়ার দি ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার শেখ মুজিবুর রহমান। এটা হচ্ছে স্পষ্টত জিয়া রহমানের ভাষণ। কিন্তু বিএনপি, তার মানে বিএনপি ক্ষমতায় আসার জন্য যা যা করা দরকার তা করে, ক্ষমতায় আসার পরে তাদের যে মূল রাজনৈতিক চরিত্র সেই জায়গাটা থেকেই তারা ফিরে যায়, সেই জায়গাটা থেকে তারা কিন্তু এক চুলো নড়ে না। সুতরাং এই বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে এটা ভাবার কোনো কারণ নেই। আওয়ামী লীগকে তার নিজের শক্তিতে দাঁড়াতে হবে, কারণ আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের নেতাকর্মীর বাইরে সাধারণ জনগণ আছে আওয়ামী লীগের সঙ্গে। এই বিএনপির কাছে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নেয়ার কিংবা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসের পক্ষে অবস্থান নেয়ার কোনো আশা করে কোনো লাভ নাই, কারণ তাদের জন্মই হয়েছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে। মুক্তিযুদ্ধের জন্মের যিনি অংশ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত জিয়া রহমানের হাত ধরে যেই বিএনপি ক্ষমতায় আসার জন্য বারবার মুক্তিযুদ্ধ বিরোধীদের সঙ্গে জোট করেছে এবং বাংলাদেশে জিয়া রহমানের নেতৃত্বেই প্রথম রাজাকার শাহজিজুর রহমানকে প্রধানমন্ত্রী করা হয়েছে, সেই ইতিহাসের ধারাবাহিকতায় এই বিএনপি যাই বলুক না কেন, ভারতের সঙ্গে তারা যতই আপোষ করে ক্ষমতায় আসুক, ইন্ডিয়া উইল সি দ্যাট দে হ্যাভ বিন বিট্রেড এগেইন। 2001-এর বিএনপি বিট্রেড হয়েছিল, ইন্ডিয়া বিট্রেড হয়েছিল বিএনপির কাছে, বিএনপি চলে গিয়েছিল পাকিস্তানের কাছে। এইবারও আমরা চাই না এটি ঘটুক, আমরা চাই বাংলাদেশ নিরাপদে থাকুক, বাংলাদেশের মানুষ নিরাপদে একটি সুস্থ জীবন যাপন করুক, ভারত তাদের সরবরাহ চালু রাখুক এবং ভারত বাংলাদেশের সঙ্গে সহযোগিতা চালু রাখুক এবং ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাও চালু থাকুক। কিন্তু এই অঙ্গীকারের জায়গা থেকে যদি বিএনপি সরে আসে, যার আলামত আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, তাহলে বাংলাদেশের আওয়ামী লীগকে তার নিজের শক্তিতেই ফিরে আসতে হবে। এবং আমি এখন পর্যন্ত, ইটস টু আর্লি টু সে, বিএনপি তার কিছু কিছু বিষয়ে, মানে জাতীয় বিষয়ে তাদের যে চরিত্র, সেই বিষয়ে তাদের কোনো অবস্থান পরিবর্তন হয় নাই, এটা অলরেডি তারা প্রমাণ করে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তারা যে কমিটমেন্ট গুলো করেছে, সেই কমিটমেন্টের জায়গাতে তারা থাকবে কিনা এ ব্যাপারে এখনো নিশ্চিত করে কিছু বলা যায় না। তবে মর্নিং শোজ দ্য ডে, তাতে আমার কেন জানি মনে হয় যে বিএনপির তারেক জিয়ার নেতৃত্বাধীন বিএনপির সরকার আবারও আন্তর্জাতিক কমিউনিটির কাছে, রাজনৈতিক মোড়লদের কাছে যা যা তারা কমিটমেন্ট করেছে তার সকল কিছুই তারা ভঙ্গ করবে, শুধুমাত্র মার্কিনীদের সঙ্গে তাদের সম্পর্কটা চালু রাখবে, আর বাকি সবকিছুই তারা বিট্রে করবে। এবং সেই বিট্রে করলে কি হয় এটা আমি জানি না, বিএনপি তার রাজনৈতিক শিক্ষা থেকে নিবে কিনা। 2001 থেকে 2006 পর্যন্ত ক্ষমতায় ছিল, লগি বৈঠার আন্দোলন, বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে রাজনীতিতে অপ্রাসঙ্গিক, সরকারি ছত্রছায়া যাদের ঘোষণা হচ্ছে আওয়ামী লীগ থাকবে অথবা আমরা থাকবো, ছাত্রলীগ দেখা মাত্র পিটানো শুরু করতে হবে। আমি বলছি যে এই কথাগুলো কিন্তু একেবারেই মানে ভিত্তিহীন কথাবার্তা। কে কি বললো তাতে কিছু আসে যায় না। যখন আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ এবং আওয়ামী লীগের মূল শক্তির উৎস ছাত্রলীগ রাজনৈতিকভাবে নিষিদ্ধ, তখন আওয়ামী লীগ বিরোধী বক্তৃতা অনেকেই দিতে পারে। তা আওয়ামী লীগ রাজনীতিতে মাঠে নামলে জামাত, এনসিপি তো থাকবেই না, এনসিপি জামাতে ইসলামের সাথে বিলীন হয়ে যাবে। জামাতে ইসলামীর ওই শক্তি নাই বাংলাদেশ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে রাজপথে মোকাবেলা করার মতো। এটা বাংলাদেশের রাজনীতিতে বহুবার প্রমাণিত হয়েছে। এখানে কোনো মানে 71 মুক্তিযুদ্ধতেই তো জামাতে ইসলামীকে পরাজিত করা হয়েছে মুক্তিযুদ্ধের সময়। তার পরবর্তীতে জামাতে ইসলামী কোনোভাবেই একটি মুক্ত রাজনৈতিক সংগঠন হিসেবে
দাঁড়াতে পারে নাই। তারা সবসময় গুপ্ত রাজনীতিতে থেকেছে এবং সেভাবেই তার আক্রমণ করেছে। গুপ্ত আক্রমণ মোকাবেলা করার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসাটা তার নিজের পায়ের উপর দাঁড়িয়ে হবে, এটা আওয়ামী লীগ বুঝে গিয়েছে। এখন আওয়ামী লীগের নেতৃবৃন্দের দেশে যাওয়া এবং যদি জামিন পাওয়ার ব্যাপারটি মোটামুটি নিশ্চিত হয়, অর্থাৎ একটি জনগণের মিনিমাম ন্যূনতম যে অধিকার সেইটুকু যদি নিশ্চিত হয়, বাংলাদেশের সংবিধান যা 18 কোটি মানুষের জন্য দিয়েছে সেটা সুযোগটা পেলে বাংলাদেশ আওয়ামী লীগ তার নিজের পায়ে ঘুরে দাঁড়াবে এবং সেই দাঁড়ানোটা অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি সুসংগঠিত হবে। এবং প্রায় সব নেতার বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা। এখন ফৌজদারি মামলারও কিন্তু রকম থাকে। যেমন এই যে দেখেন বিএনপি সরকারের কি একটা নাজেহাল অবস্থা। আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে 12 ফেব্রুয়ারি নির্বাচনের পরে এখন পর্যন্ত প্রায় 1000 দুর্নীতির কমপ্লেন করেছে। কিছু মানুষ যারা সরাসরি ভিকটিম, যারা টাকা দিয়েছে, তার প্রমাণ পর্যন্ত আসছে। আমরা পত্র পত্রিকা সোশ্যাল মিডিয়া সবকিছুতে দেখতে পাচ্ছি। অফিসিয়ালি ডকুমেন্টেড অপরাধ, দুর্নীতি, টাকার অপরাধ। সে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাংক অ্যাকাউন্টের একটা স্ক্রিনশট দেখেছেন? এটা যে নীলক্ষেতে কম্পিউটার, ভুইয়া না, আসিফ নজরুল, রেজওয়ানা সবাই ওগুলো তো অবশ্যই আছে, এগুলো আছে, এগুলো আমরা সব জানি, সত্য কি তা আমরা জানি। কিন্তু দেখেন, আমি বলছি যে কতটুকু ভয় দেখালে বিএনপি ভয় পায়। যেমন আসিফ মাহমুদ সজীব ভুইয়া নীলক্ষেতের কম্পিউটারে বানানো একটা ব্যাংক স্টেটমেন্ট দিল, যেখানে 1 মে অ্যাকাউন্ট ওপেন হচ্ছে, যেদিন সরকারি ছুটি, কোন ব্যাংক বলার চেষ্টা করেছে অনলাইনে 24/7 দেখেও অ্যাকাউন্ট করতে পারে। আচ্ছা, অ্যাকাউন্টে অনলাইনে অ্যাকাউন্ট করলো, ওই অ্যাকাউন্টে 98 টাকা এক্সট্রা কোত্থেকে আসলো? যে টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, আর যে টাকা 531 টাকা দিয়ে অ্যাকাউন্ট খুলেছে, 629 টাকা না কত আছে অ্যাকাউন্টে, ওইখানে 98 টাকা কোত্থেকে আসছে ওটা কিন্তু নাই। আসলে এটা কম্পিউটারে, মানে এগুলো নিয়ে তো আসলে মানে যুক্তি তর্কের কোনো বিষয় নেই। বিষয়টা হচ্ছে ঠিক এইটুকু জিনিস সে সামনে আনার মধ্য দিয়ে এবং বিএনপিকে ভয় দেখানোর মধ্য দিয়ে, বিএনপি কিন্তু আসিফ মাহমুদ সজীব ভুইয়ার দুদকের তদন্ত কিন্তু করবে না, এবং এই তদন্ত প্রক্রিয়া যাতে করা না যায়। আওয়ামী লীগের লোকজনকে আগে গ্রেফতার করেছে, পরে মামলা দিয়েছে, কিন্তু এদেরকে এত অভিযোগ সত্য তো গ্রেফতার যে করছে না। এটাই তো ডক্টর ইউনূসের এখনো মার্কিনী শক্তি দিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করার উদাহরণ। এখনো বাংলাদেশটা ডক্টর ইউনূসের নিয়ন্ত্রণে। চেয়ারে তারেক জিয়া বসেছে, তারেক জিয়ার কিচ্ছু করার নাই, সে বিভিন্ন ধরনের নাটক করতেছে। আজকে ইঞ্জিনিয়ারদের ডেকে বলে যে মেট্রো রেলকে আরো বেশি ইউজফুল করার জন্য মনোরেল আপনারা এই বছরের মধ্যে পরিকল্পনা দেন। মানে যা শেখ হাসিনা বানিয়ে গেছে, যেই চারা রোপণ করেছে, গাছ হয়েছে, সেই গাছে কিছু ফুল ফোটানোর দায়িত্ব তারেক জিয়া নিতে চাচ্ছে। কারণ ওই গাছটা তো শক্তিশালী, ওই গাছটা তো সুন্দর। পদ্মা সেতুর উপরে আপনি এখন 1000 কোটি টাকার লাইট লাগান। পদ্মা সেতুটা তো বানিয়েছে শেখ হাসিনা। মেট্রো রেল বানিয়েছে শেখ হাসিনা। মেট্রো রেলের একটা রিপেয়ার করে ডক্টর ইউনূস কৃতিত্ব নিতে চায়। তার মানে পদ্মা সেতু ব্যবহার না করার জন্য হেলিকপ্টারে বরিশালে গেছে। এখন সেগুলো ঠিক আছে, এটা তো মানে এটি যে তাদের রাজনৈতিক চরিত্র, তারা তো 15ই আগস্টে শেখ হাসিনা খালেদা জিয়ার জন্মদিনও পালন করেছে। আমরা এইগুলো কি বলে আপনার বিএনপির রাজনৈতিক অবস্থান, এই জায়গার সঙ্গে আমাদের কখনোই তাদের রাজনৈতিক ভাবে কোনো আপোষ রফা হবার কোনো সম্ভাবনা আমরা দেখি না। কোনো ডেডলাইন আছে না আসতে থাকবে? আমার কাছে যে মনে হয়, শুরুতে যেটা বললাম, বাংলাদেশের রাজনীতিতে মার্চ যেমন খুব গুরুত্বপূর্ণ, আগামীর বাংলাদেশেও এই আওয়ামী লীগের রাজনীতিতে ফেরা এই মার্চ অনেক গুরুত্বপূর্ণ। ঈদের পর আপনারা আরো বেশি স্পষ্ট হবেন যে এই মার্চ আসলে খুব গুরুত্বপূর্ণ মাস, এবং 2026-এর ফেব্রুয়ারিতে তারা নির্বাচন করেছে, কিন্তু মার্চে আওয়ামী লীগ তার ফিরে আসা শুরু করবে তার নিজের শক্তিতে। আমার দেশ একটা রিপোর্ট করেছে 26শে মার্চ আওয়ামী লীগ ফিরবে। দেখেন
আমি তো আমার দেশ পড়ি নাই, আমি তো আমার পলিটিক্যাল ডট গুলো মিলিয়ে আপনাকে বললাম। আমি ছাত্র রাজনীতির অভিজ্ঞতা থেকে, জাতীয় রাজনীতিতে সম্পৃক্ত থাকার অভিজ্ঞতা, জেল জুলুম খাটা, নির্যাতিত হওয়া, এই সব কিছু দেখে এবং ক্ষমতায় আওয়ামী লীগের ভুল কি কি ছিল সেগুলো দেখে আমার যে অভিজ্ঞতা অর্জন হয়েছে, তাতে বাংলাদেশের মুক্তির জনক শেখ মুজিবুর রহমান আর বাংলাদেশের আগামী দিনের মুক্তির একমাত্র পথ শেখ হাসিনা। এবং স্রষ্টার কাছে অশেষ কৃতজ্ঞতা, বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল যেভাবে এখনো টিকে আছে, বেঁচে আছে, শেখ হাসিনা যদি বেঁচে থাকেন তাহলে বাংলাদেশ আবার মুক্ত হবে। পিতা তার সন্তানকে ত্যায্য করছে, তারপর সেই সন্তান বলছে সে আওয়ামী লীগ করবে, সে শেখ হাসিনার জন্য। এবং ওই পিতার কিন্তু ওই ছেলেকে ত্যায্য করাটা আপনারা কিন্তু ওই পিতার ভুল হিসেবে দেখলে হবে না, ওই পিতার অক্ষমতা হিসেবে দেখতে হবে। কারণ ওই ছেলেকে যদি সে ত্যায্যর কাগজ সই না করে, তাহলে সে নিজে, তার স্ত্রী অর্থাৎ ওই ছেলেটার মা এবং তার যে ভাই বোন আছে তাদের জীবন কিন্তু অনিরাপদ হয়ে যাবে। আমরা তো দেখেছি ছেলে ছাত্রলীগ করে বলে বাবাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে, মা আওয়ামী লীগ করে বলে 7-এ পড়া ছাত্রলীগ তার ছেলেকে নিয়ে গেছে। এগুলো তো আমরা দেখেছি। সাদ্দামের স্ত্রী তার সন্তানকে মেরে আত্মহত্যা করেছে, এগুলো তো আমরা দেখেছি। আওয়ামী লীগের তৃণমূল, শোনে একটা জিনিস কি, আমার মানে একটা বাংলা একটা প্রবাদ আছে, হাঁটা শেখে না কেউ না খেয়ে আছাড়, পানি না খেয়ে কেউ শেখে না সাঁতার। 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে যেই তরুণ প্রজন্ম বেড়ে উঠেছে, ছাত্র রাজনীতি করেছে, তারা তো রাজপথে ক্ষমতার বিপরীতে কিন্তু কোনো লড়াই করে নাই। তার মানে তারা আছাড় খায় নাই, তার মানে তারা সঠিকভাবে রাজনীতির পথে হাঁটবার অভিজ্ঞতা তাদের ছিল না। এই যে 5 আগস্টের পরে গত 18-19 মাসে এই যে জেল জুলুম নির্যাতন, এটা হচ্ছে ওই যে রাজনৈতিক অভিজ্ঞতা যাদের ছিল না, তারা যে আছাড় খেয়েছে এবং এখন যে হাঁটতে শুরু করেছে, এই হাঁটতে শুরু করা মানুষকে কিন্তু আর কখনো ফেরানো যায় না। শিশু হাঁটতে শেখার আগে পর্যন্ত হামাগুড়ি দেয়, আপনার কোলে উঠবে, কিন্তু যখন হাঁটা শিখে যাবে তখন কিন্তু সে আপনার জন্য থেমে থাকবে না, সে কিন্তু চলতে থাকবে তার জীবনের পথে। আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের ক্ষমতায় থাকার সময়ে যে রাজনৈতিক অংশটি বেড়ে উঠেছে, 5 আগস্টের ভেতর দিয়ে তারা আছাড় খেয়ে আহত হয়ে এখন তারা ঘুরে দাঁড়াতে শিখে গেছে, হাঁটতে শিখে গেছে। পানি না খেয়ে কেউ শেখে না সাঁতার, তারা তো নদীতে সাঁতরাতে হয় নাই, স্পিড বোর্ডে নদী পার হয়েছে। এখন কিন্তু তারা পানি খেয়ে সাঁতার শিখে গেছে এবং একবার যে সাঁতার শিখে যায় সে কিন্তু ডোবে না, সে ভাসতে শিখে যায়। সুতরাং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছাড় খেয়ে হাঁটতে শিখে গেছে, পানি খেয়ে সাঁতার শিখে গেছে। এখন আর তাদেরকে আপনি থামাতেও পারবেন না, ডোবাতেও পারবেন না। এবং এই আওয়ামী লীগ আসলে অনেক বেশি শক্তিশালী আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগ কার নেতৃত্বে হবে সেটি নির্ধারণ করবেন শেখ হাসিনা। সেই আওয়ামী লীগের আগামী দিনের কারা জাতীয় নেতৃত্ব হবে, কারা তৃণমূলের নেতা হবে, সেগুলোর নেতৃত্ব দেবেন, নির্দেশনা দিবেন শেখ হাসিনা। যেভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে এবং নির্দেশনায় মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছিল, তিনি ছিলেন পশ্চিম পাকিস্তানের কারাগারে, তার কবর খোঁড়া হয়েছিল, কিন্তু আওয়ামী লীগকে দমাতে পারে নাই, বাংলাদেশের স্বাধীনতা ঠেকাতে পারে নাই। ঠিক একইভাবে শেখ হাসিনা ভারতে আছেন, তাই বলে এটা ভাববেন না যে শেখ হাসিনার ক্ষমতাকে আপনারা এক বিন্দু কমাতে পেরেছেন। শেখ হাসিনার যে রাজনৈতিক দলের নেতৃত্ব দেন, সেই রাজনৈতিক দলটার নাম বাংলাদেশ আওয়ামী লীগ। 75 বছরের রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন সে আওয়ামী লীগকে কোনো শক্তি দমাতে পারে না, পারবেও না। আর আওয়ামী লীগের শত্রু শক্তি হচ্ছে যারা বাংলাদেশে বিশ্বাস করে না,
যাদের হাতে গণতন্ত্র কখনোই নিরাপদ নয় এবং যাদের জন্ম হয়েছে বাংলাদেশ বিরোধিতার ভেতর দিয়ে, আবার সেই রাজনৈতিক সংগঠনগুলো যাদের জন্ম হয়েছে ক্যান্টনমেন্টের বন্দুকের নলে, সেই রাজনৈতিক সংগঠনগুলো যারা কিংস পার্টি, বাংলাদেশ বিরোধিতার রাজনৈতিক সংগঠন জামাতে ইসলামী, ক্যান্টনমেন্টের বন্দুকের নলে গঠিত হওয়া রাজনৈতিক দল বিএনপি, এবং কিংস পার্টি বলতে এই যে নতুন গঠিত হওয়া এনসিপি, যাকে আমরা চিলড্রেন্স পার্টি বলি, শিশুদের যারা সংগঠন। বলে যে সর্বশেষ হয় আওয়ামী লীগ থাকবে নতুবা আমরা থাকবো। হ্যাঁ, এরকম অনেক কথা তো আমরা জুলাই আগস্ট থেকে শুনে আসছি। এগুলো বিষয় নাই, সময় বলে দিবে আসলে আওয়ামী লীগ কোথায় থাকবে আর তারা কোথায় থাকবে। কিন্তু রাজনৈতিক কর্মী, সংস্কৃতি কর্মী কিংবা রাজনীতিকে দেখার যে জায়গা, সেই জায়গা থেকে বিষয়গুলোকে আমরা ভিন্নভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করব আজকের আলোচনায়। আমাকে যুক্ত করবার জন্য ধন্যবাদ জানাচ্ছি বারি ভাই আপনাকে। আমি প্রথমেই স্বাধীনতার মাস মার্চে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে এবং নির্দেশে বাঙালি জাতির একটি জাতিরাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল। সেই রাষ্ট্রটির নাম বাংলাদেশ। এই মার্চে জাতির পিতার জন্ম হয়েছে। এই মার্চে 2 তারিখে প্রথম স্বাধীন বাংলার পতাকা উত্তোলন করে ছাত্র সংগ্রাম পরিষদ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তৎকালীন। এই মার্চের 7 তারিখে মুক্তিযুদ্ধের সংগঠিত হবার এবং মুক্তিযুদ্ধ করবার নির্দেশনার দিন রচিত হয়। এবারের সংগ্রাম মুক্তি সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এই শব্দ চয়নের মধ্য দিয়ে। এই মার্চেরই 23 তারিখে ধানমন্ডি 32 নম্বরে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়। এই মার্চেরই 26শে মার্চ স্বাধীনতা দিবস। সুতরাং মার্চ বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে একটি গুরুত্বপূর্ণ মাস, এবং আমার ধারণা এই মার্চেই আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের ফিরে আসার প্রক্রিয়াটিও নিশ্চিত হবে, এটুকু আমি বিশ্বাস করি। এই জায়গাতে দাঁড়িয়ে, এই বিশ্বাসের জায়গাতে দাঁড়িয়ে এই সময়টাকে নির্ধারণ করি আজকে আপনার এই আয়োজনে কথা বলতে চাই। আপনার প্রশ্ন এবং আমার উত্তর, কিংবা আমার বোঝাপড়া আপনার বোঝাপড়ার ভেতরে একটা আলোচনার ভেতর দিয়ে নিশ্চয়ই আমরা একটা জায়গাতে পৌঁছাতে পারবো। এই মার্চে আওয়ামী লীগের ফেরার প্রক্রিয়াটা শুরু হবে কিভাবে? শেখ হাসিনা খুব স্পষ্টত বলে দিয়েছেন। অনেক ধরনের কিন্তু ন্যারেটিভ ছিল। আওয়ামী লীগ প্রথমে, আওয়ামী লীগ নেতৃবৃন্দ অনেকেই ভেবেছিল যে 5 আগস্টের পরে নেত্রী ভারতের সহযোগিতায় গিয়ে বাংলাদেশে রাজনীতি শুরু করবে, কিংবা আওয়ামী লীগের অনেকেই বলছিল যে তিনি এখনো প্রধানমন্ত্রী আছেন। এই সমস্ত ডিলেমাগুলো কেটে গিয়েছে। তারপরে সেনাবাহিনীর উপরে, সেনা প্রধানের উপরে নির্ভরতাও কিন্তু ছিল, ভাবনার ভেতরে ছিল। অনেক টকশোতে আলোচনাতেই আমরা শুনেছি সেনা প্রধান শেষ পর্যন্ত যদি বাংলাদেশের পক্ষে অবস্থান নেয় তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসবে। সেই ডিলেমাটাও কেটে গেছে। বিএনপি রাজনৈতিকভাবে জামাতকে মোকাবেলা করার জন্য আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিবে, এবং অংশগ্রহণমূলক নির্বাচনের যে চাপ বিশ্ব রাজনীতির মোড়লদের আছে ইউনূস সরকারের উপরে, সেই জায়গাতে দাঁড়িয়ে বিএনপি আওয়ামী লীগের নিষেধাজ্ঞাকে বাতিল করে আওয়ামী লীগকে সহই একটি নির্বাচনে যাবে। এটিও এক ধরনের ডিলেমা ছিল, এবং সেনা প্রধানের বক্তব্যেও কিন্তু এই বক্তব্যটি ছিল। অল ইনক্লুসিভ নির্বাচন, রিফাইন আওয়ামী লীগ, এই সমস্ত অনেক কথা ছিল। এই সকল ডিলেমা কেটে গিয়ে